দেখেন, এখানে যে কথাটা বললেন যে জনগণ যদি পরিবর্তন চায় তাহলে ভোটের দরকারে ভোট দিতে আসে। জনগণ পরিবর্তন চায় না, আপনার কার সাথে জনগণ পরিবর্তন চাবে? যদি এমন হয় যে জনগণ পরিবর্তন চায় বলেই ভোট দিতে চায় না, কারণ যখন দল হয় একটা দল যখন নির্বাচন করে তখন জনগণ কাকে, এখানে হা ভোট না ভোটের কোনো সিস্টেম নাই। যদি হা ভোট না ভোটের সিস্টেম থাকতো, নাজমা আপার মাধ্যমে বলতে চাই যে উনি ওনার নেত্রীকে বলুক এই সিস্টেমটা যদি করে তাহলে জনগণ দেখুক ভোট দিতে যায় কি না যায়। যদি ভয়ের ভীতির সঞ্চারটা যদি বন্ধ করে দেয় যে মানুষেরকে গুম করবে, খুন করবে, যেমন আপনার ভয়ভীতি, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। কয়েকদিন আগে আমি প্রথম কলকাতার একটা রিপোর্টে পড়লাম যেটা যে আমেরিকা যে সর্বশেষ মানবাধিকার পরিস্থিতি নিয়ে যে রিপোর্ট পেশ করেছে সেইখানেই সব কিছু আছে যে বাংলাদেশের অবস্থানটা কোথায়। একটা ভয়ের রাজ্যে, একটা হীরক রাজার দেশে মানুষ ভোট দিতে যাবে, মানুষের কোন ঠেকা লাগছে ভোট দিতে যাওয়ার? মানুষ তো এটাই মনে করে। কারণ আমি যদি বাংলাদেশের কোনো পত্রিকার কথা বলি, বাংলাদেশের পত্রিকা তো লেখার সাহসই পায় না, কারণ বাংলাদেশ তো সেই দেশ যে দেশে কিনা একটা সাংবাদিকদের ওপেন এখন কিনে, আগে তো দরদাম করতো অন্ধকারে, এখন আলোর মুখে যখন আমরা দেখি ন্যাশনাল ব্যাংকে প্রেস কনফারেন্সে যখন খাবারের প্যাকেটের মধ্যে 5,000 করে টাকা দেওয়া হয় যে তুমি চুপ থাকবা, তুমি আমার পক্ষে লাগবা, আমি একাকার হয়ে গেছি, মিশে গেছি সালামের সাথে, তাতে কি আমি আবার মাথাচাড়া দিয়ে উঠবো, দাঁড়াবো, এটা লেখবা শুধু, এটার জন্য তোমার দাম 5,000 টাকা। এবং আজকে অন্য কোনো দেশ হলে, বাংলাদেশের যদি আগের অবস্থান ঠিক থাকতো, সাংবাদিকদের যদি সেই অবস্থানটা থাকতো, সাংবাদিকদের যদি মেরুদণ্ডটা সোজা থাকতো, আজকে এটা নিয়ে প্রলয়ঙ্করী কিছু হয়ে যেত। বাংলাদেশ জায়গাটাই চলে গেছে যে তুমি আমার কথা শুনো, তুমি কোনো মতে খেয়ে পড়ে বাঁচতে পারবে, যদি আমার কথা না শুনো তাহলে তোমার কিন্তু ওই 14 শিকের মধ্যে তোমার থাকতে হবে, আইদার তোমাকে গুম হয়ে যাইতে হবে, এর চেয়েও বেশি বাড়াবাড়ি করলে তুমি খুন হয়ে যাইতে হবে। এই ভয়ের রাজ্যের মধ্যে মানুষ এই ভোট না দিয়ে তাদের ম্যান্ডেট প্রকাশ করছে যে তোমাকে আমরা চাই না। আমি বেশি দূরে কেন যাব, এই দেশের ভোটবিহীন প্রধানমন্ত্রী, উনি নিজেই বলেন বাম ডান সব এখন এক হয়ে গেছে আমাকে ষড়যন্ত্রের মাধ্যমে তো ফেলে দেওয়ার জন্য। আপনি দেখেছেন 7 তারিখের নির্বাচনের পরে বিএনপি কিন্তু ওরকম কোনো কিছু বলে নাই, করে নাই। বিএনপি লিফলেট বিতরণ করা থেকে শুরু করে, যেটা নর্মাল, যে এটা রুটিন মাফিক বলবার সাহস কাজ করে, এটা আপনি বলতে পারেন আপনার জায়গা থেকে। সাহস যেটুকু আছে সেটুকু কিন্তু বিএনপিরই আছে, কারণ প্রতিবাদ যেটুকু করে বিএনপি করে। আপনার মতো দুই একজন জিল্লুরকে দিয়ে আপনি সারা বাংলাদেশে সাংবাদিকের বিচার করতে পারেন না, সারা বাংলাদেশে সুশীলকে বিচার করতে পারেন না। সো আমি বলবো বিএনপি সাহস আছে, বিএনপি সাহস আছে, শক্তিও আছে, কিন্তু তাদের যে শক্তি আছে, তারা যে লাইসেন্সধারী বন্দুকগুলোকে নিজেদের কাজে লাগায়, তারা যে সরকারের হ্যান্ডসগুলোকে, সরকার এক জিনিস আর দল এক জিনিস, তারা দল এবং সরকারের মধ্যে একাকার হয়ে যায় যখন সরকারকে ব্যবহার করে দলীয় কর্মকাণ্ডে, সেই জায়গাটায় বিএনপির যেটুকু আপনার বলতে পারেন হেজিটেশন, এটাকে ভয় বলে না। বিএনপি মাঠে থাকে, বিএনপি কাজ করে। বলতে পারেন যে ওই সময়টায়, যে সময়টায় আপনি যে কথা বলবেন আমি জানি জিল্লুর ভাই, আপনি কোন সময়ের কথা বলবেন আমি জানি, সেই সময়টায় আপনি নিজে দেখেন, নিজের প্রয়োজনে যারা বিএনপির হয়ে কাজ করে দেখায়, বিএনপিকে সম্পূর্ণরূপে টর্চার সেলের মধ্যে রাখে। টর্চার সেলটা হলো ওরকম সেল যে আব্দুর রাজ্জাক, আপনার সাবেক কৃষিমন্ত্রী, সে নিজেই বলে যে আমাদের কথা শুনলে এক রাতে আমরা 25,000 নেতাকর্মীকে ছেড়ে দিতাম, জেল থেকে মুক্ত করতাম আমাদের কথা শুনলে। তো এখান থেকে বোঝা যায় যে এই 28 তারিখের পরে থেকে যে 25,000 কর্মী তারা জেলে এক্সট্রা ঢুকিয়েছে, এটা সেখান থেকে প্রমাণ পায়। তারপরেও তো বিএনপি আছে মাঠে, আমি সেটা বলছি না, আমি বলছি বিএনপি কিছু ওই ধরনের প্রোগ্রাম হাতে না নেওয়ার পরেও কাকে দেখে প্রধানমন্ত্রী এত ভয় পাচ্ছে, কাকে দেখে সাধারণ সম্পাদক আওয়ামী লীগ এত ভয় পাচ্ছে, তারা চাপের মুখে আছে, তারা বাম ডান সব এক হয়ে গেছে, আমাকে ছাড়া কাকে নিয়ে আসবে, কেউ তো বলে নাই বাংলাদেশের যে তাকে ছাড়া অন্য কাউকে আনবে। ইলেকশনের পরে বলতে পারেন যে অধিক শোকে পাথর, এরকম একটা ঘটনা ঘটবে বাংলাদেশে। কোন দল নির্বাচন করে, যে নাজমা আপা কতক্ষণ আগে বললো হ্যাঁ সব দল নির্বাচন করছে, আমি তাকে বলি জাতীয় পার্টির কয়জন এই উপজেলায় নির্বাচন করছেন, ওনার কাছে কি লিস্ট আছে?
বিএনপির যারা নির্বাচনের নামে গেছে, বিএনপি একটা বিশাল বড় সমুদ্রের মতো দল, সেখানে যারা গেছে তাদের সাথে সাথে বহিষ্কার করা হয়েছে, সাথে সাথে হতে পারে 81 জন, হতে পারে 61 জন, এক এক স্টেপে। সেই জায়গায় বহিষ্কার করার পরে ওটা তার বিএনপি হয় না, এবং অন্য দল, বাম দল থেকে বা অন্য দল থেকে কয়জন নির্বাচন করছে সেটার যদি হিসাবটা নাজমা আপা দেয়। কোন বিষয়ে বলবো? প্রশ্ন এটাই বলবো। আমি প্রশ্ন যেতে পারি, কিন্তু আপনি বলবেন কিনা? উনি যে টর্চের বলছে যে বিএনপিকে টর্চের সেলে রাখা হয়েছে, তো বিএনপির উপরে কখনো কি 15 আগস্ট ঘটেছে? বিএনপি যে আমাদের যে গ্রেনেড হামলা করলো, যে আমাদের 21 আগস্ট, এরকম কি কোনো ঘটনা বিএনপির ঘটেছে? আমাদের জননেত্রী শেখ হাসিনাকে যে 21 বার বা 23 বার হত্যা চেষ্টা করা হয়েছে, এরকম কি বিএনপির নেত্রীর উপর ঘটেছে? মানে টর্চার সেলে তো এনটি আওয়ামী লীগ, বিশেষ করে বিএনপি এবং বিএনপির সমমনা রাজনৈতিক দলগুলি আমাদের উপর করেছে। আমরা কিন্তু ঘুরে দাঁড়িয়েছি। তারা যে 1,23,00,000 ভুয়া ভোটার করেছিল, সেটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি। আমাদের জননেত্রী শেখ হাসিনা তাদের অন্যায় অবিচারের বিরুদ্ধে সারা বাংলাদেশে পথে ঘাটে ঘুরে বেরিয়েছেন, মানুষ জনমত সংগ্রহ করেছেন। আমরা আন্দোলন করেছি বিএনপির অপরাজনীতি এবং বিএনপির অপকৌশল থেকে তাদেরকে আমরা তাদের ক্ষমতা থেকে নামাতে পেরেছিলাম। কিন্তু বিএনপির সাথে যতই বিএনপি বলুক যে তারা কথা বলতে পারছে না, প্রতিনিয়ত কিন্তু তারা এই যে ডিজিটাল বাংলাদেশের সুবাদে আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, তারা প্রায় প্রতিনিয়ত 60-70 জন নেতা প্রতিটা টিভি চ্যানেলে বক্তৃতা করছে, এবং এখানে কোনো রকমের কোনো সেন্সর ছাড়াই সরকারকে তুলোধনা করছে। এমনকি অনেক অনেক নেতা একেবারে অনলাইনে বসে শেখ হাসিনাকে 15 আগস্ট ঘটাবে এই ধরনের হুমকি দিচ্ছে। এরা বলে যে শেখ হাসিনা কেন বলছে যে তাকে সরানোর অপকৌশল বা ষড়যন্ত্র যে হচ্ছে না, এটা আমরা আপনি কি করে বোঝেন? আপনি তো জানেন যে আপনারা এরকম ষড়যন্ত্র করে থাকেন। আপনার সজীব ওয়াজেদ জয়কে আমেরিকাতে হত্যার ষড়যন্ত্র করেছিলেন এফবিআইকে ভাড়া করে, সেটার জন্য তো মানে এটা নিয়ে বিচার হয়েছে, এটা নিয়ে প্রকাশিত বিভিন্ন রিপোর্ট হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যা করেছেন, হত্যার সঙ্গে আপনার নেতা জিয়া রহমান জড়িত। আমাদের 21 আগস্টে গ্রেনেড হামলার সাথে তারেক জিয়া জড়িত। আমাদের এই যে যারা জিয়া রহমান ক্ষমতা আসার পরে যে বলো হানা ভোট মানে কি? হানা ভোটে জিয়া রহমানের সময় যে হানা ভোট হয়েছিল, ওটা কি ফেয়ার হয়েছিল? কোনো জায়গাতে 111%, 10%, 9% ভোট পড়েছিল। যারা কখনো গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসে নাই, যারা বন্দুকের নল দিয়ে কিংবা একজন বিচারপতি রাষ্ট্রপতিকে জোর করে ক্ষমতা থেকে সরিয়ে নিজে ক্ষমতা দখল করেছেন, একসাথে রাষ্ট্রপতি এবং সেনাপতি হয়েছেন, তাদের লোকজনের কাছ থেকে, নেতাদের কাছ থেকে আমাদের গণতন্ত্রের, বিশেষ করে নির্বাচনের ছবক শুনতে হয়। এটি আমাদের জন্য দুঃখজনক। আর নির্বাচনে ওনারা মনে করে যে ওনারা আসবেন না, তো নির্বাচনে আসবেন না থেকে বাংলাদেশকে নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে থাকবে? বা বাংলাদেশে কি তৃতীয় পক্ষ কোনো কেউ ক্ষমতা গ্রহণ করুক বা ক্ষমতা দখল করুক, বা বিএনপিকে কোনো দেশ, কোনো মহল জোর ক্ষমতায় বসিয়ে দিক, এরকম একটা পরিস্থিতি ওনারা সৃষ্টি করতে চায়। এখন ওই পরিস্থিতি সৃষ্টি করার জন্য যদি তারা এখন চুপচাপ বসে ষড়যন্ত্র করছে, এটি হচ্ছে বাস্তবতা। কিন্তু আর এক সময় তারা আন্দোলন যখন করতে যায়, তারা কিন্তু সহিংস আন্দোলন করে, এবং সহিংস আন্দোলন তাদের এরকমই নিষ্ঠুর আন্দোলন করে যে আন্দোলন তারা বলে জনগণের জন্য, কিন্তু সেই আন্দোলন হয়ে যায় গণহত্যা। মানে জনগণকে হত্যা করার মধ্য দিয়ে তারা ক্ষমতায় যেতে চায়। তাদের যত আন্দোলন দেখেন, মানুষ পোড়াও এবং লাঠিপেটা করে মানুষ হত্যা করো, পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যা করো, তারপরে আন্দোলন করো। সেই আন্দোলনে তারা সফলতা পায়নি, মানুষ তাদের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এখন তাদের নেতাকর্মীরা আন্দোলনে সক্রিয় হয় না, তারা আন্দোলনে সফল হয় না। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে গেলে একটা হচ্ছে প্রপার ওয়ে হচ্ছে নির্বাচন, আর না হলে তারা যেইভাবে চায় যে ক্ষমতা থেকে সরিয়ে দেবে, হটিয়ে দেবে। যে একবার নির্বাচনের সময় জননেত্রী শেখ হাসিনা যখন বেগম খালেদা জিয়াকে ফোন দিয়েছিলেন, অনেকবার হরতাল করলো। আমার মনে আছে আমি সেই ফোনের সময় মাননীয় প্রধানমন্ত্রীর অফিসে উপস্থিত ছিলাম। তখন উনি যেই ভাষায় জননেত্রী শেখ হাসিনাকে কথা বলেছিলেন যে আমি হরতাল উইথড্র করব না, আপনি পলাবার পথ পাবেন না, আপনাকে ক্ষমতা ছাড়তেই হবে, আপনাকে দেশ ত্যাগ করতে হবে, এই ধরনের কথা বলেছিলেন। গণভবনে চায়ের আমন্ত্রণ করেছিলেন, বলেছিলেন ডিনারের আমন্ত্রণ, আসেন আমরা কথা বলি, আমরা কিভাবে কি করা যায় সেই ব্যবস্থা করি। ওনারা কিন্তু সেটা করেননি। তো ওনারা কোনো আলোচনায় রাজি না, নির্বাচনের কোনো আলোচনায় রাজি না, ওনারা শুধু ক্ষমতা দখলের আলোচনা কাদের সাথে?
সেই তাদের সঙ্গে তারা যারা মনে করে যে আমেরিকার উদাহরণ দিচ্ছে, দেখেন সে রাশিয়াতে নির্বাচনে হলো এবং পুতিন ক্ষমতা গ্রহণ করলেন, মানে ওত নিলেন অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে কিন্তু আমেরিকার সহ ইউরোপীয় ইউনিয়ন সহ জার্মানি মানে কোনো রাষ্ট্র তারা যায় নাই। তারা মনে করছে যে নির্বাচন তারা ভালো ঠিকমতো করেনি, পুতিন স্বৈরাচারীভাবে নির্বাচন করেছে, সেজন্য তারা সেই ওত অনুষ্ঠানে তারা বয়কট করেছে, তারা যায়নি। কিন্তু বাংলাদেশে তো এই যারা বলেন যে যে রাষ্ট্রের সঙ্গে তারা এত সখ্যতা বা যাদের সঙ্গে তাদের সখ্যতা, যারা মনে করে তারা ক্ষমতায় বিএনপিকে ক্ষমতায় বসাবে, তারা কিন্তু আমাদের যেদিন মাননীয় প্রধানমন্ত্রী শপথ নিলেন এবং মন্ত্রিসভার শপথ নিল, সেদিন কিন্তু বাংলাদেশের সব রাষ্ট্রদূতরা বঙ্গভবনে গিয়ে রাশিয়ার ওখানে না যাওয়ার আরেকটা কারণ হচ্ছে যে রাশিয়ার উপরে অনেক রকমের স্যাংশন আছে ইউক্রেন ওয়ারের কারণে, যে কারণে না সেটা কিন্তু আমি যেটা বলেছে, তারা নির্বাচন ব্যবস্থা নিয়ে কথা বলেছে, সেই জন্য তারা যায়নি। তারা আমন্ত্রণ জানিয়েছিল, রাশিয়া থেকে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তারা যায়নি। কিন্তু আমাদের দেশে তো কোনো রাষ্ট্রই তো বলেনি যে না তোমরা জোর করে ক্ষমতা দখল করেছো বা তোমরা জোর করে নির্বাচন করেছো, তোমাদের এই প্রক্রিয়ার সাথে আমরা নেই। সবাই তো আরো বাংলাদেশের সঙ্গে কিভাবে তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করা যায়, কিভাবে এখানে ইনভেস্ট করা যায়, কিভাবে মানে সরকারকে সহযোগিতা করা যায়, কিংবা তাদের সঙ্গে যে চুক্তিগুলি আছে সেগুলি বাস্তবায়ন করা যায়,